দেখতে পেয়েছি ভাই গন্ডার, এই দেখো সামনে গন্ডার, এই যে গন্ডার। ডিরেক্টরেট অফ ফরেস্ট অফিস অফ দ্য রেঞ্জ অফিসার, চিলাপাতা রেঞ্জ, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন। আমি একটু আগে যেমন দেখলাম একটা লেপার্ড গেল, তো ভাইরা বললো ওটা লেপার্ড না, কালো কুকুর। যাই হোক, আস্তে 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 গন্ডার 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 তাকিয়ে দেখি, চোখের সামনে এরকম তো জীবনে দেখিনি, বিশাল বড় গন্ডার। এবং এখানে এসে সাফারি করতে হবে তোমাদের, আর নইলে 4 চাকা থাকবে, সেটা থাকলে তোমরা ট্রাভেল করতে পারবে। বাই দ্য ওয়ে কিন্তু তোমরা পারবে না, কোনো বাইক, কোনো সাইকেল, নর্মাল মানুষ কাউকে অ্যালাউ নেই। আমি কিন্তু ট্রেনের সঙ্গে পাঙ্গা নিচ্ছি, এই দেখো রাইট সাইডে ট্রেন যাচ্ছে। বাঘ চলে আসে, বাঘ চলে আসে, একদম পুরো লাফিয়ে আমার গায়ের মধ্যে চলে আসবে। হ্যাঁ, গায়ের মধ্যে চলে আসলে এরকম করে জাপটে ধরবো, বাঘটাকে ধরে নিয়ে বাইক চালিয়ে সোজা চলে যাবো, শিলিগুড়ি থেকে ছেড়ে দেবো টাউনের মধ্যে, দিয়ে সব খেয়ে নেবে। থিঙ্ক এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই ডান সাইডে লরিটা দেখছো, ওর দেখো সামনের চাকার অ্যাক্সেল পুরো ভেঙে গেছে। টোল দেবো না, টোল আমরা দেবো না, এইটা তুলে নিয়ে চলে মাথা করে। আমি তো যা সূর্যটাকে দেখেই যাচ্ছি, ঠিক ওই পজিশনটা আমি দেখেই যাচ্ছি, কি অসাধারণ লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চিলাপাতা। ঘড়ি কাটায় এখন বাজছে ঠিক সকাল 4:50, আর আমরা কিন্তু সবাই ফুললি রেডি হয়ে গেছি আমাদের জঙ্গল সাফারির জন্য। আর দেখো জঙ্গল সাফারির গাড়ি অলরেডি চলে এসছে, একদম ডট 5টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। আফটার অল অভিদা ওখানে রেডি হয়ে গেছে পুরো, ঘরে আকাশ রেডি হচ্ছে, আর সোমনাথদা রেডি হচ্ছে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের এই যে পেছনে বসার জায়গা সুন্দরভাবে সাজানো আছে। আমরা কিন্তু খুব বেশি আর দেরি করব না, কারণ আর্লি মর্নিং আমাদের ওইখানে পৌঁছাতে হবে, নইলে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা মিস করে যাব। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো এই মুহূর্তে এই 10 মিনিটের মধ্যে ওরা রেডি হয়ে আসবে, আর আমরা ভাবছি একটু হালকা করে চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো আমাদের জঙ্গল সাফারির জন্য। এই দেখো আমাদের হোমস্টে, এই যে ব্যানার দেওয়া আছে এখানে, জঙ্গল বুক চিলাপাতা এ ফরেস্ট হোমস্টে। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আসতে চাও তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। তো চলো বেশি দেরি করবো না, জাস্ট একটু চাটা খাই, খেয়ে তারপর আমরা জঙ্গল সাফারির এই গাড়িতে করে আমরা জঙ্গল সাফার করতে বেরিয়ে যাই। এইখানে দেখো গাড়ির উপরে কি পরিমাণে জল জমে আছে, কাল রাতের বেলা বেশ অনেকটাই বৃষ্টি হয়েছে। এখানে তো আকাশের গাড়িটা রেখে দিয়েছে, এখান থেকে সরানোর উপায় নেই। এখানটায় আমার গাড়ি আর অভিদার গাড়ি আছে, বৃষ্টি হলেও আমার গাড়ি অভিদার গাড়ি ভেজে নিই, আর এইখানে সোমনাথদার গাড়িটা তোলা আছে। আর আমাদের সোমনাথদাকে দেখো কি বিউটি লাগছে দেখতে। গুড মর্নিং। মর্নিং মর্নিং, দেখো একদম টপ টু বটম দেখো তোমরা, কত সুন্দর লাগছে দেখতে। আমাদের ফ্যান্সি লোক পুরো একেবারে। আর এইখানে অভিদাকে দেখো, অভিদা তোমার টপ টু বটম একবার দেখিয়ে দাও, কত সুন্দর লাগছে দেখতে আমাদের অভিদাকে। হ্যাঁ, তো সোমনাথদা রেডি হয়ে গেছে, এবার আকাশ বেরোচ্ছে, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো আমাদের জঙ্গল সাফারির জন্য। আর চিলাপাতা যে ফরেস্ট আছে সেইখানে আমরা যাচ্ছি আজকে। অ্যাকচুয়াল গতকালকে আমরা যেখানে বাইক চালিয়েছিলাম চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে, সেই জঙ্গলের একদম পড়ে যাব আজকে আমরা। কিছু বাইসন আছে, গন্ডার আছে, হাতি আছে, এগুলো মানে দেখার জন্য। তো দেখা যাক এইগুলো দেখতে পাই কিনা, আমাদের কপালে আছে কিনা দেখার জন্য। চলো এবার আমরা গাড়ি ছাড়বো, গাড়িতে উঠে তোমাদের সাথে ডিরেক্ট কথা বলছি। ফাইনালি আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে জঙ্গল সাফারির জন্য। এই ভেতরে বসে আছে অভিদা, বসে আছে অভিদা একবার, আর এই যে আমি, আর পাশে বসে আছে আমাদের সোমনাথদা, আর এই যে আকাশ বসে আছে। খুব সুন্দর লাগছে দেখো একবার। এই যে জঙ্গল সাফারি গাড়ির পেছনে আমরা বসে আছি, এখান থেকে সোজা আমরা সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে বেরোবো। आप कॉल कर दीजिए वो जनवर को। नहीं हाँ 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 बोल दिया नंबर है ना। हाँ नंबर है तो कॉल कर दीजिए। हाँ बोल दिया। टार्जन का टार्जन है ना। हाँ हमारा है।
অনেক হয়েছে তোর আওয়াজ, দেখো। আমার একটা আওয়াজ শোন। এখান দিয়ে ও জল বয়ে যাচ্ছে, আর সামনে দেখো এই যে কাঠের ব্রিজ, এটা দাঁড়াবো, ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও, চারিদিকে জঙ্গল আর এত সুন্দর এই রাস্তা। এক কথায় বলা যেতে পারে এটা একটা ভয়ঙ্কর সুন্দর ব্যাপার হচ্ছে, অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এটা ফার্স্ট টাইম জঙ্গল সাফারিটা করছি আমি, আমার লাইফে ফার্স্ট টাইম করছি এরকম জঙ্গল সাফারি। এক্সট্রিম সুন্দর লাগছে। এবার রাস্তার মধ্যে কখন কোথায় কি দেখতে পাবো এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। এই মুহূর্তে আমরা চিলাপাতা ফরেস্ট রেঞ্জার অফিসে এসেছি। এখানে আমাদের সবার, আমাদের চারজনারই আইডি প্রুফ এন্ট্রি করতে হবে এবং তার সাথে জেরক্সও করতে হবে। এই যে পেছনে দেখো, আমরা চিলাপাতার ফরেস্ট রেঞ্জ অফিসে চলে এসেছি। হ্যাঁ, অভিধান নিয়ে নিয়েছে, অভিধান নিয়ে নিয়েছে। এই দেখো এখানে সাইনবোর্ড দেওয়াই আছে, ডিরেক্টরেট অফ ফরেস্ট অফিস অফ দ্য রেঞ্জ অফিসার, চিলাপাতা রেঞ্জ, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো ভেতরে সোমনাথ দা গেছে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে। ওখানে অ্যাকচুয়াল আমাদের ডকুমেন্টগুলো অভিদা এখান থেকে জেরক্স করছে, মানে আমাদের আইডি প্রুফগুলো এখান থেকে জেরক্স করছে, গিয়ে সেটা জমা দেবে ভেতরে। ততক্ষণ সোমনাথ দা গেছে, সোমনাথ দা গিয়ে আমাদের কার কার কী কী নাম আছে সেইগুলো আগে ডেটাটা এন্ট্রি করবে। এন্ট্রি করে নিয়ে তারপরে আমাদের জেরক্সগুলো ওখানে জমা দিতে হবে, দেন আমরা বেরোতে পারবো জঙ্গল সাফারির জন্য। আর দেখো আকাশের অবস্থা, বিভৎস মেঘ করে আছে, ভীষণ মেঘ করেছে। আর এখানে ভাবছি আমরা একটু চা খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেতে চা খাওয়ার কথা ছিল, বাট ওখানে চা খাওয়া গেল না, কারণ এই দাদা মানে আমাদের যে গাড়িতে করে নিয়ে ঘোরাবে, এই দাদা বললো যে এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, তোমরা ওই ফরেস্ট রেঞ্জার অফিসের সামনে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে চা খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। ততক্ষণ আমাদের ভেতরে বেশ খানিকক্ষণের কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে আমরা 5:30 বা 6:45 নাগাদ এখান থেকে বেরোবো জঙ্গল সাফারির জন্য, মানে জঙ্গলের ভেতরে ঢুকবো ওই 5:30 6:45 নাগাদ। গাড়ি চলে এসছে, এবার আমরা ভেতরে চলে যাবো। বুঝলো, ওই লেপার্ড গেল, দেখতে পাবে। হ্যাঁ গেছে গেছে গেছে। এই তুমি চশমা পড়োনি কিন্তু অভিদা, ওই জন্য দেখতে পারো। আমার পাওয়ার চশমাটা আনতে হবে। হ্যাঁ, পাওয়ার চশমা পড়োনি বলে ওই কুকুরকে লেপার্ড বলছো তুমি। আমি ভাবলাম বড় বড় জন্তু দেখবো তো, দেখতে পাবো। একটু দূরবীন টুরবিন আনলে, ওই মালগুলো আনলে অনেক দূর অব্দি ঘুরবে। অভিদা, এই দেখো অভিদার মুখ কত সুন্দর লাগছে। মা অন রয়েছে তো। আমি আমি আমার অ্যাকচুয়ালি চোখে পাওয়ার আছে, তবুও আমি চশমা কেন পরে আসিনি পাওয়ার গ্লাস, কারণ হচ্ছে আমরা এক্সপেক্ট করছি অনেক বড় বড় জন্তু দেখবো, হাতি গন্ডার অনেক বড় বড়, তো এই জন্য চশমা লাগবে না, অনেক দূর থেকে দেখতে পাবো। আমি একটু আগে যেমন দেখলাম একটা লেপার্ড গেল, তো ভাইরা বলো ওটা লেপার্ড না, কালো কুকুর, যাই হোক এটা আমার ভুল। তো এইরকম আমরা গাড়িতে বসে লিটারালি খিল্লি করতে করতে চলছি, এনজয় করছি, কথা বলা যাবে না কিন্তু, মানে হিউজ এনজয় করছি আমরা। আর গাড়িটা এই জায়গাটা একটু দাঁড় করালো, কারণ গাড়িতে একটু তেল ভরছে, তেল ভরে নিয়ে তারপরে আবার যাবে জঙ্গলের ভেতরে। এতক্ষণ আমরা মেন রাস্তা দিয়ে আসলাম, এসে কিন্তু এবার আমরা প্রপার জঙ্গলের মধ্যে এন্টার করছি। ঘন্টা দেখতে পেয়েছি ভাই, ঘন্টা, এই দেখো সামনে ঘন্টা।
এই যে গন্ডার, বাপরে বিশাল বড় গন্ডার। আরেকটু এগো, বাস বাস বাস, ওই যে গন্ডারটা চলে গেল ভেতরে। দেখাও ক্যামেরাতে দেখাও। এই দেখো অভিটা গন্ডারটা ছবিটা তুলেছে। দুর্ধর্ষ। হ্যাঁ, ওই জায়গাটা একটু দাঁড়ালাম বলেই তো টাইমটা গেল ওই জায়গাটায়। হ্যাঁ, ওই আমাদের সামনের গাড়িটা দেখতে পাইনি। ওটা চলে গেল। সব একদম বিভৎস মানে ভেতরে একটা কেমন লাগছে, মানে ফার্স্ট টাইম এরকম চোখের সামনে এত বড় গন্ডার দেখছি। ওয়াইল্ড লাইফ সত্যি, এই জিনিসগুলো সত্যিই খুব দামি। এখানে এই জঙ্গলে আসা সত্যি সাকসেস আমাদের। এই জিনিসগুলো আমাদের সামনেও আগে দু একটা গাড়ি গেছে, তারা কিন্তু আগে বেরিয়ে গেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পায়নি তারা গন্ডার বা কোনো কিছু। জাস্ট হালকা বৃষ্টিটা শুরু হলো বলে আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম, দিয়ে গাড়ির উপরে ত্রিপলটা পুরো বেঁধে নেওয়া হলো। সেই কারণে একটু টাইমটা ওয়েস্ট হয়েছে ওই জায়গাতে। তারপর আমরা যেই এগোনোর সাথে সাথে দেখছি সামনে দিয়ে গন্ডার বেরোলো। এইটা কিন্তু দুর্ধর্ষ দারুণ একটা ব্যাপার। এরপর দেখা যাক সামনে আর কি ওয়েট করছে আমাদের জন্য, জানি না। লেফট সাইডে দেখো এই যে হাতিতে করে বেরিয়েছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এইখান থেকে সবাই দাঁড়িয়ে দেখে যে চারিপাশে আসছে কিনা গন্ডার বা হাতি, এই জাতীয় জিনিস। সো এখানটা দেখো, সামনে দেখতে পাচ্ছ না, যায় না, এখানে একটা ছোট্ট জলাশয় আছে। এই জায়গাটায় সমস্ত গন্ডার হাতি সব জল খেতে আসে। খারাপ সিঁড়ি। এই হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ারের থেকে ভিউটা দেখো। এইসব জায়গাতেই থাকে। হ্যাঁ, সত্যি একদম পিওর গ্রিনারি যাকে বলে। জাস্ট দেখে মনে হচ্ছে যে এইটা একটা বড় একটা ক্যানভাস, যেখানে কেউ তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে এরকম মনে হচ্ছে। বিশেষ করে আকাশটাকে মনে হচ্ছে তুলি দিয়ে ছবি আঁকা। তো তোমরা কি জানো যে গ্রিনারি যে বেডটা দেখতে পাচ্ছ আর তার সাথে যে মেঘটা বা আকাশটা আছে, এইটা হিসাব মতো একটা ক্যানভাস, এটা পেন্টিং করা হয়েছে। তো এইটার যে পেন্টার, সে পেন্টারের নাম কি জানো তোমরা? আমি বলে দিচ্ছি। এই পেন্টারের নাম হচ্ছে ভগবান। সে নিজে এই সব কিছু সৃষ্টি করেছে, সে নিজে এই আকাশও তুলি দিয়ে এঁকে দিয়েছে। বিভৎস সুন্দর লাগছে, জাস্ট এক্সট্রিম সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানে মোটামুটি ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, বাট টাইম নেই আমাদের। আমরা তো এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের হোমস্টেতে যাবো, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে যাবো আজকে। খুবই সুন্দর লাগলো। আর সামনে আমরা যে ওখানে গন্ডারটা দেখতে পেলাম, ওটা কিন্তু খুব লাকিলি, মানে অলমোস্ট ম্যাক্সিমাম লোকজন দেখতে পায় না। তো আমরা যে ওই জায়গায় দাঁড়িয়ে ওই গন্ডারটা দেখতে পেয়েছি, এটা কিন্তু বিশাল ভাগ্য বলতে পারো আমাদের। তো চলো এখানে খানিকক্ষণ একটু দাঁড়ানোর পরে আবার আমরা চলে যাবো হোমস্টেতে। এই মুহূর্তে আমরা জঙ্গল সাফারি করে আসলাম। তোমরা দেখতে পেলে যে একটা গন্ডার অন্তত দেখতে পেয়েছি। এখানে অ্যাকচুয়াল মনসুন ওয়েদার চলে এসছে, তো ওই জন্য কোনো প্রাণী রাস্তার উপরে আসছে না। খুব রেয়ার, মানে 8-10 দিন ঘুরেও কেউ কিছু দেখতে পায় না, এরকম অবস্থাও হয়। তো আমরা যাই হোক যাওয়ার পথেই যে একটা গন্ডার দেখতে পেয়েছি, আর গন্ডারের সাইজ কি বিরাট বড় সাইজ। একটা পূর্ণবয়স্ক গন্ডার যে অত বড় হয়, মানে ধারণার বাইরে, বিভৎস বড়। তো যাই হোক, আর যেতে যেতে না বেশ বৃষ্টি হচ্ছিল, ত্রিপল দিয়ে ঘেরা ছিল, ওই কারণে হয়তো কিছুটা ফুটেজ নিতে একটু অসুবিধা হয়েছে। তবুও যতটুকু এসছে এনাফ। তো এই মুহূর্তে আমরা
এখন হোমস্টেতে চলে এসেছি আমাদের, এসে এখন একটু চা খাবো, আবার চাটা খেয়ে তার সাথে আবার একটু ব্রেকফাস্ট করব। আমাদের লুচি থাকবে, তার সাথে একটু আলুর দম থাকবে, এই জাতীয় জিনিসগুলো থাকবে। তো ওটা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের জন্য। আর রাস্তায় বেরিয়ে তোমাদের বলবো যে আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কোথায় স্টে করব আজকে। তো চলো একটু চা খাচ্ছি। আর আজকে আমাদের চা সার্ভ করছে অভিদানা, আজকে চা সার্ভ করছে আকাশ। এটা হচ্ছে আমাদের দ্যাটস গাই। এই যে আকাশ আঙ্কেল, এই ওই যে সোমনাথ আঙ্কেল ছবি তুলছে। দেখি চায়ের কালারটা কেমন করেছে। ছবি তুলবে না? সুন্দর। সব কটা কাপে দিতে। এই সোমনাথ দা, বলছি তোমার চিনি ছাড়া তো? আমাদের 3টে চিনি ছাড়া। অ্যাকচুয়াল এই জিনিসটাকে অ্যাভয়েড করি যতটা পারি, যখন হয় না তখন তো খেতে হয়, কিছু করার নেই। বাহ, সুন্দরভাবে সার্ভ করলো, কি সুন্দর লাগছে দেখো, লাল 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 আর সাদা কাপ পুরো। আর এই যে ট্রেটা দিয়েছে না, ট্রেটা দেখো পুরো উডেনের। দেখি একটু চাটা পান করে দেখি কেমন লাগছে। কিউব চিনি সুন্দর, মানে একটা ফ্লেভার আছে আলাদা, আর হালকা একটু কড়া কড়া ভাব আছে। জাস্ট ফ্রেশ হয়ে যাচ্ছে মাইন্ডটা পুরো, একেবারে পুরো ভেতর থেকে যেন ফ্রেশনেসটা বেরিয়ে আসছে নিজের। এই অভিদা, আজকের এই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগলো একটু বলো সবাইকে। হঠাৎ করে চিৎকার কি আস্তে 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 গন্ডার গন্ডার গন্ডার, তাকিয়ে দেখি চোখের সামনে এরকম তো জীবনে দেখিনি, বিশাল বড় গন্ডার। এবং ছবি তুলবো বলে, বৃষ্টি পড়ছিল, ওপরটা আমাদের ঢাকা ছিল, সাইড থেকে ছবি তুলবো বলে ক্যামেরাটা বের করে হাত কাঁপছে, এত বড় সাইজ, এত বড় সাইজ চোখের সামনে দেখছি। তার মধ্যে আবার ড্রাইভার বলছে ও ভাগ রা হ্যায়, মানে তারা করছে হয়তো এরকম। দিয়ে জুম করে ছবিগুলো তুললাম, দারুণ এক্সপিরিয়েন্স। কম করে আজকে 10-12টা গাড়ি গেছিলো, 10-12টা গাড়িতে 50টা লোক ছিল, কেউ দেখতে পায়নি, কেউ কিছু দেখতে পাই না। আমরা লাকি, অবশ্যই আমরা লাকি যে আমরা গন্ডারটা সাইড করতে পেরেছি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। আপনারা আসবেন অবশ্যই, সুযোগ পেলে চিলাপাতা আসবেন এবং সাফারি করবেন। তো দেখলে কত সুন্দর এক্সপিরিয়েন্স হলো আজকে আমাদের। আর বেশি দেরি করব না, কারণ আর একটাও ব্যাপার আছে। যেহেতু আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়েছিলাম, অলমোস্ট 4:30টার আগে আমরা উঠেছি, দিয়ে রেডি হয়েছি, তারপর ঠিক 5:00 এখান থেকে আমরা গাড়ি ছেড়েছি। তো সেই কারণে অ্যাকচুয়াল কী হয়েছে, অত সকালে ল্যাকটিনটা ক্লিয়ার হয়নি। তো এখন একটু গরম গরম চা খাওয়ার পরে একটু বুঝতে পারছো তোমরা, আর কিছু বললাম না। তো চলো যাই, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোচ্ছি। টাটা। এখন আপাতত এই মুহূর্তের জন্য টাটা। আমরা এই দুর্গম পথ দিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো যাই হোক, ট্রিপটা কিন্তু আমাদের এখনও অবধি খুব সুন্দরভাবে চলছে আর বেশ ভালো লাগছে। এই যে বাইকের সামনে টোটো পড়লে মনে হয় জন্মান্তরের বাধা পড়ে গেছি আমরা। এক ফোঁটা সাইডও দেবে না, হর্ন দিলেও সরতে চায় না, খুব কষ্টে সরলো। দেখা যাক আজকে তোমাদেরকে কত সুন্দর সুন্দর জিনিস আমি ক্যাপচার করে দেখাতে পারি। আশা করি পারবো। বক্সারের জঙ্গলটাও খুব সুন্দর, তার সাথে জয়ন্তী নদী যেটা আছে সেটা তো আরও সুন্দর। আমরা কিন্তু আবারও ওই আমাদের হোমস্টের গলি থেকে বেরিয়ে আবার মেন রোডে চলে এসেছি আমরা। আর মেন রোডের এই যে পাকা রাস্তাটা দেখছো, কাঁচা পিচের গন্ধ বেরোচ্ছে, মানে একদম রিসেন্টলি তৈরি হয়েছে মনে হচ্ছে। আর দুই সাইডে মানে ভরপুর জঙ্গল, এত ঘন জঙ্গল দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে এখান থেকে কে মানে কি কখন বেরিয়ে চলে আসবে কে জানে। আর আমরা এখান থেকে যাচ্ছি ফার্স্টে বক্সারে। তো বক্সারের জঙ্গল এখান থেকে 26 কিলোমিটার। আজকে শুধুমাত্র সোমনাথদার কাছে ম্যাপ আছে, আমাদের কারোর কাছে আর কোনো ম্যাপ নেই আজকে। ওই কারণে সোমনাথদাকে পুরোপুরি ফ্রন্টে দিয়ে দিয়েছি, আর আমরা 3 জনা পেছনে আছি সোমনাথদার। অ্যাকচুয়াল আমার মোবাইল হোল্ডারে ফোন লাগালে পরে একটা সমস্যা হচ্ছে জানো তো, যে এই ফোনটা ম্যাপের জন্য লাগাচ্ছি, কোথাও গিয়ে যখন ভিডিও করছি, মানে এই তো অল টাইম গাড়ি চলছে, হালকা শেকি ভাব চলছে, এখানে ভাইব্রেটটা চলছে। তো পরে যখন ভিডিও করতে যাচ্ছি, ভিডিও করতে গিয়ে দেখছি একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা কেমন, ভিডিওর যে ক্যাপচারিং সেন্সারটা আছে সেইটাও না
হালকা ওরকম শেকি টাইপের হচ্ছে, মানে ভেতরে সেন্সারে কি কোনো সমস্যা হলো না কি হলো বুঝতে পারছি না। ভিডিও করতে গেলে জাস্ট এরম 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 হচ্ছে, মানে কী কারণে কে জানে। ওই কারণে আমি আর মোবাইলে ম্যাপটা লাগাইনি এখানে। সোমনাথদার কাছে আছে তো, 4 জন মিলে একসাথে যাবো তাহলেই হলো, কোনো ব্যাপারই না। সোমনাথদাকে কেউ ওভারটেক না করলেই হলো। এটাই তো অ্যাকচুয়াল গ্রুপ রাইড, তাই না? যে সবাই একসাথে থাকবে, কেউ চলে গেল এক সাইডে, কেউ পিছিয়ে পড়লো, এইগুলো অসুবিধা হয়। গ্রুপ রাইডে অলওয়েজ একসাথে কম্প্যাক্ট হয়ে থাকো, তবেই গ্রুপ রাইডের মজা আসে। বক্সার যে জঙ্গলটা, এই যে ফরেস্টটা, এই ফরেস্টটা হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া। অ্যাকচুয়াল এইখানে বাঘকে সংরক্ষণ করে রাখা হয়েছে, আর তার সাথে অন্যান্য প্রাণী তো আছেই। এই দেখো রাইট সাইড একটা ছোট্ট হনু। দিস রোড ইজ মেনটেন বাই PWD, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা বেশ অনেকটা চলে আসলাম। এটা সামনে স্টেশন আছে রাজা ভাত খাওয়া স্টেশন। এইখান থেকে টাইগার রিজার্ভ আই থিঙ্ক সামনে কোথাও হবে। আচ্ছা, সোজা হচ্ছে টাইগার রিজার্ভ। আমরা অ্যাকচুয়াল পাহাড়ি রাস্তায় আসলে এরকমই লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করে তারপরে যাই। লেফট সাইডে দেখো ইন্ডিয়ান রেলওয়ের এই জায়গাটা কি সুন্দর ফাঁকা রেখে দিয়েছে। এটা মানে দুটো বগি একসাথে করে একটা রেস্টুরেন্ট টাইপ করে দিয়েছে, বেশ ভালো লাগছে। মানে কামরার ভেতরে রান্না হবে, বাইরে বসে বসে খাবে, একটা প্ল্যাটফর্ম মতন ছোট্ট করেছে, বেশ ডেকোরেটেড করেছে, সুন্দর লাগছে। চেকপোস্ট বক্সার টাইগার রিজার্ভ। অ্যাকচুয়ালি এর যেহেতু টাইগার রিজার্ভ এরিয়া, ওই কারণে এখানে ভেতরে বাইকের কোনো অ্যালাউ নেই। অনলি এই জিপসিতে করে যেতে হবে বা 4 চাকায় করে যেতে হবে, সেটাই অ্যালাউ, আদারওয়াইজ কোনো অ্যালাউ নেই। এখানে একটু ছবি টবি তুলি। এই যে উপরে লেখা আছে বক্সার টাইগার রিজার্ভ। জাস্ট তোমাদেরকে বলা, তোমরা যদি টাইগার রিজার্ভে কখনো আসো তবে কিন্তু এখানে এসে সাফারি করতে হবে তোমাদের, আর নইলে 4 চাকা থাকবে, সেটাতে করে তোমরা ট্রাভেল করতে পারবে। বাই দ্য ওয়ে কিন্তু তোমরা পারবে না, কোনো বাইক, কোনো সাইকেল, নর্মাল মানুষ কাউকে অ্যালাউ নেই। তো এইখানে এইখানে দাঁড়িয়েই একটু এই ব্যানারটার সামনে দাঁড়িয়ে একটু ছবিটা তুলে নিই। কী আর করবো বলো, দুধের স্বাদ ঘোলে মিটাই, আর কিছু করার নেই। আমরা গেলে বাঘ যদি বেরিয়ে আসে তাহলে আমাদের তো বাঁচার কোনো সম্ভাবনা নেই না। যাই হোক, যতটুকু আসলাম এটুকুই শান্তি। এরপরে লাইফ রিস্ক নিয়ে যাওয়াটা কখনোই ঠিক হবে না। আর এই হচ্ছে আমার টপ বক্স। কেমন লাগছে একবার কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। কেমন লাগছে দেখো, এখানে বক্সার টাইগার রিজার্ভ লেখা আছে, তার নিচেই ঠিক আমার বিস্ট দাঁড়িয়ে আছে, তার পাশে আকাশের BMW আছে। আমার তো খুব ভালো লাগছে, বাট একটা মনে মনে আফসোস, ভেতরে আমরা যেতে পারলাম না। তো চলো, লাইফ রিস্ক নিয়ে কোনো কিছু করা নেই, যতদূর অবধি ঠিকঠাক যাওয়া যাবে সেই অবধি সেইটুকুনি করবো আমরা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ ওখানে বক্সার টাইগার রিজার্ভে অ্যালাউ করলো না আমাদের। আর জয়ন্তী যেতে গেলে ওই টাইগার রিজার্ভের ভেতরের রাস্তা দিয়েই জয়ন্তীতে যেতে হয়, তো দুটোর একটাও করতে পারলাম না। অনেক ইচ্ছা ছিল, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমি কিন্তু ট্রেনের সঙ্গে পাঙ্গা নিচ্ছি। এই দেখো রাইট সাইডে ট্রেন যাচ্ছে, কিন্তু প্রচুর সিসি, প্রচুর স্পিড। অত স্পিডে আমি কিন্তু এই সার্ভিস রোড দিয়ে চালাবো না। সুন্দর লাগছে বলো, এই ট্রেনটা যাচ্ছে কি সুন্দর, ওয়াও। বন্ধুরা দেখো কত সুন্দর নদী এই ব্রিজটা তলা দিয়ে বয়ে যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে বলি, এক্স্যাক্টলি মিনিট 5-7 আগে আমার বাবা আমাকে ফোন করেছিল। ফোন করলো, বাবা তো জানে না যে আমি কোন সময় বাইক চালাচ্ছি বা কি কিছু, সেই কারণে বাবা ফোন করেছে। যাই হোক, যেহেতু দুবার কল করেছে, সেই জন্য আমি বাইকটা থামিয়ে একটু রিসিভ করলাম কলটা। তো বাবার সাথে কথা বলছিলাম, দিয়ে দুটো এই মাঝবয়সী, হয়তো 12 বা 13-14 বছর বয়স হবে এরকম বয়সী দুটো ছেলে আসলো দৌড়াতে দৌড়াতে, এসে বলছে তুমি यूट्यूबर हो। तो আমি বললাম हाँ मैं यूट्यूबर हूँ। बोलते आपका कैमरा दिखाओ।
তো আমার ক্যামেরাটা দেখলো, बोलो इतना छोटा सा कैमरा इतना अच्छा वीडियो कैसे आता है, यही तो खासियत है इनमें। তো সাথে সাথে সামনে আবার অভিজিৎদা দাঁড়ালো। অভিজিৎদা ট্রাম্পের গাড়িটা দেখেছে, স্পিডটা দেখেছে, দেখে আমাকে বলছে तुम्हारा गाड़ी तो बहुत अच्छा है लेकिन वो ट्रैम्प का बाइक भी बहुत अच्छा लगता है, तो मैं थोड़ा उस गाड़ी में बैठना चाहता हूँ। तो जाओ उस भैया के पास जाओ, जाके थोड़ा बैठो, गाड़ी में थोड़ा घूम के आओ। ও ঠিক है, মানে খুব আনন্দ করে সে গাড়ির কাছে গেল, অভিজিৎদার গাড়িতে একটু উঠলো, একটু চড়লো, আর আমার চ্যানেলের নামটা সার্চ করলো, করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে, মানে এই কারণে রাইড করা আরও, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, পরিচয় হওয়ার সাথে সাথে তাদের সঙ্গে কথা হয়। বিভিন্ন প্রকৃতির মধ্যে দিয়ে আমরা যাই। এখন দেখো আমরা যাচ্ছি একদম ভরা জঙ্গলের মধ্যে, এর মধ্যে যদি কোনো একটা বাঘ চলে আসে, বাঘ চলে এসে একদম পুরো লাফিয়ে আমার গায়ের মধ্যে চলে আসবে, হ্যাঁ গায়ের মধ্যে চলে আসলে এরকম করে জাপটে ধরবো বাঘটাকে, ধরে নিয়ে বাইক চালিয়ে সোজা চলে যাবো, দিয়ে শিলিগুড়ি থেকে ছেড়ে দেবো টাউনের মধ্যে, দিয়ে সব খেয়ে নেবে। কি বুদ্ধি আমার, অকাট্য বুদ্ধি, বুদ্ধির শিরোমণি, পদ্মভূষণ উপাধি পাবো আমি এই বুদ্ধির জন্য। কেউ নোবেল ছুঁড়ে মারবে আমাকে মনে হচ্ছে এবার। অভিজিৎদা ভালোই টানছে তো দেখছি, মালকে ধরতেই পারছি না আমি। 85-এ চালাচ্ছি বাইক, আমি 85-এ বাইক চালাচ্ছি। অবশ্য এ কথা তো বলাই বাহুল্য যে এইরকম সুন্দর যদি রোড থাকে আর যদি ফাঁকা থাকে তাহলে তো কোনো কথাই নেই, যে কেউ এখানে 100-এ ক্রুজ করবে। আর আমিও মাঝে মাঝে 100-এ ক্রুজ করি, কিন্তু এই রাস্তা আকাশ পেয়েছে, আকাশ আগে বেরিয়ে চলে গেছে, ওকে রাখা যায়নি। ও বললো ম্যাপ বলো কোথায় গিয়ে দাঁড়াতে হবে, আমি সেখানে যাচ্ছি, তোমাদের সঙ্গে আমি ওই 70-80-তে আমি বাইক চালাতে পারবো না। তো তার মানে এইখান দিয়ে ও যখন বেরিয়েছে অলরেডি ও মোটামুটি 120 আপ করে দিয়েছে। এই ভীমরুল বাম্পার, এটাকে আমি বলি ভীমরুল বাম্পার, কারণ লাল হলুদ কালো কালার দেখবে বাম্পারটার, ওই কারণে আমি এটাকে ভীমরুল বাম্পার বলি। और एक फिर से आ गया, এটা কি মন্দির, জয় বজরংবলী, হনুমানজি। আরে ইয়ার নেক্সট লেভেলে সুন্দর লাগছে তো এই রাস্তাটা, ফ্লাইওভারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটু স্যাডলিং করে না চালালে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর। আহা হা হা। আর সামনে দেখো একটা সুন্দর মাইল ফলক আমি দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে, শিলিগুড়ি 133 কিলোমিটার, জলপাইগুড়ি 85 কিলোমিটার, আর ধূপগুড়ি 49 কিলোমিটার। আর এখনও অবধি আমরা যতজন রাইডার আছি সবাই বেশ সুস্থ আছে, ভালো আছে, আর সবার বাইকগুলোও সুস্থ আছে, অ্যান্ড নেক্সট লেভেলের পারফরমেন্স দিচ্ছে আমাদের 4টে বাইকই। আর লেফট সাইড রাইট সাইড যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে এরকম বিস্তর নদী আর এরকম সুন্দর একটা পরিষ্কার ব্রিজ। ওয়াও, আই থিঙ্ক এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই ডান সাইডে লরিটা দেখছো, ওর দেখো সামনের চাকার অ্যাক্সেল পুরো ভেঙে গেছে, ওই জন্য এতখানি জ্যাম। ক্রেন নিয়ে এসে তারপরে গাড়ি তুলেছে, গাড়ি পুরো উল্টে গেছিলো। আর ঠিক লুকিং গ্লাসে দেখো দেখা যাচ্ছে অভিজিৎদা আসছে আমার একদম পেছনে। কি অ্যাগ্রেসিভ লুক লাগছে দাদার। হ্যাঁ, টোল প্লাজা আর 1000 মিটার মানে 1 কিলোমিটার পরে আছে টোল প্লাজা। আর তোমরা তো জানো এতখানি রাইড করার পরে যখনই আমি কোনো টোল প্লাজাতে গিয়ে উপস্থিত হই তখন কিন্তু সেটা আমার বিভৎস সুন্দর লাগে। টোল প্লাজাটা অসাধারণ লাগে, সে টোল প্লাজা মানে টোল প্লাজার ওই যে একটা ফাঁকা জায়গা, সেইটা ম্যাসিভলি সুন্দর লাগে দেখতে। দিনের বেলা তো একরকম, আর যখন রাতের বেলা হয় সেটা তো তোমরা দেখেছোই যে আমাদের বেথুয়া টোল গেটটা রাতের বেলা যখন যাই তখন কেমন লাগে, মনে হয় যেন পুরো দিনের বেলায় এসে গাড়ি চালাচ্ছি, এত সুন্দর লাগে। একদম কাটিং মেরে ওদের সামনে দিয়ে চলে যাবো বা সাইড দিয়ে, টোল গেট ক্রস করে। টোল দেবো না, টোল আমরা দেবো না, এটা তুলে নিয়ে চলে যাবো হাতে করে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 12টা 16, আর আমরা এই মুহূর্তে রয়েছি বীরপাড়াতে। আর আমাদের এখান থেকে ফুলবাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 96 কিলোমিটার। তো ফুলবাড়িটা ক্রস করে গিয়ে আমরা সেখানে আজকে স্টে করব। তো এখানে দাঁড়ালাম, যেহেতু অনেকটা গরম সেই জন্য একটুখানি জল টল খেলাম,
আর তার সাথে একটু বিস্কুট টিস্কুট খাচ্ছে। এই যে দেখো সোমনাথদা বিস্কুট টিস্কুট খাচ্ছে, অভিদা এখানে দাঁড়িয়ে আছে। আর এই দোকানটাও বেশ সুন্দর, একদম ঠিক সামনে দেখতে পাচ্ছ একটা হোর্ডিং দেওয়া আছে, ঠিক ওর অপোজিটে, বীরপাড়া হোর্ডিংয়ের অপোজিটে। তো এইখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে একটু জল টল খাই, এটা নিয়ে তারপরে আমরা বেরোবো আবার, নাহলে গলা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে, এত গরম। তো দেখি কত টাকার খাই আমার গাড়ি পেট্রোল এবার। ঠিক আছে, 759 মানে 760 টাকার তেল লাগলো আমার। ওকে, এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে ঠিক দুপুর 1:34, আর আমি এই বিস্তর নদীটা ক্রস করছি দেখো। আর নদীর মাঝখানে দেখো বিম করে হাই টেনশন লাইনের তারগুলো গেছে। আর ব্রিজটা দেখো কতটা লম্বা, বিভৎস বড় ব্রিজ এবং প্রচণ্ড ওয়াইড ব্রিজটা, এক্সিলেন্ট লাগছে দেখতে। এত বড় নদী আর এত বড় ব্রিজ, অসম্ভব সুন্দর। আর ঠিক সামনে 54 কিলোমিটার পরে আসছে জলপাইগুড়ি। আর লেফট সাইডে মনে হচ্ছে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, একদম ফুল কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে রাস্তাটা। এই যা গরম, এই গরমের মধ্যে আবার ট্রাফিকে পড়েছে, এই তো তুলে দিয়েছে, সাবাস। আর লেফট সাইডে একটা ছোট্ট মাইল ফলক আছে, ফুলবাড়ি দেখাচ্ছে 34 কিলোমিটার, শিলিগুড়ি 43, আর ঘোষপুকুর হচ্ছে 54, মানে ফুলবাড়ি আমরা যাবো আর 34 কিলোমিটার বাকি আছে। নো প্রবলেম, চলো। গোয়িং টু ফুলবাড়ি, ডোন্ট স্টপ ইয়োর বাইক। ইয়েস, আমার বিস্ট স্টপ করবে না, নন স্টপ বাইক চলবে আমার বিস্ট। একদম সোজা ফুলবাড়িতে গিয়ে স্টপ হবে। ওই 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 ভাঙাচোরা 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 ভাঙাচোরা, ঠিক রাস্তা। ফাইনালি কিন্তু দেখো আমরা সুন্দর আর একটা টোল প্লাজা পেয়ে গেছি। এটা কি টোল প্লাজা? পানিকুমারী টোল প্লাজা। আর এই টোল প্লাজা আসলে আমার মনের ভেতরে কেমন খুশি হয় তোমরা ভাবতেই পারছো, আর তোমরা জানো সেই ব্যাপারটা। টোল প্লাজা আসলে না আমি আর থাকতে পারি না, মনে হয় কি ঝাঝাড় করে প্রদীপ চালিয়ে দিয়ে করে, ঝাঝাড় করে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 4:49, মানে বিকাল 4:49। আর আমরা কিন্তু এই মুহূর্তে খান্না হোটেল থেকে লাঞ্চ করে তারপর বেরোলাম। বেরিয়ে ভাবলাম, ফার্স্টে আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা বাগডোগরাতেই থাকবো, কিন্তু দেখলাম যতক্ষণ আলো আছে তাহলে আরও একটু এগিয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে সামনে ডালখোলা আছে, আর ডালখোলা এখান থেকে 115 কিলোমিটার। তো ডালখোলাতে একটা হোটেল আমরা বুক করলাম, বুক করে এখন ডালখোলাতে গিয়ে ভাবছি থেকে যাবো, আজকে নাইট স্টে করে যাব। কালকে সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে হয়তো 7টা বা 7:30 এরকম টাইমে আমরা বেরিয়ে যাব, দিয়ে সোজা বাড়ি। অ্যাকচুয়ালি আমি আর আকাশ বলছিলাম যে একবারে বাড়ি চলে যায়, এখান থেকে বেশি তো দূর নয়, আস্তে 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 ঠিক পৌঁছে যাবো, হয়তো রাত বা ভোরের কাছাকাছি হয়ে যাবে। বাট অভিজিৎদা আছে, অভিজিৎদা বললো যে নাইটে বাইকটা চালানো ঠিক হবে না, কোথায় কি সমস্যা হয় মানুষের। তো দেখলাম অ্যাজ এ সিনিয়র পারসন তো ঠিকই বলেছে যে নাইটে বাইক চালানোটা ঠিক হবে না। তো সেই কারণে আমরা বললাম থাক তাহলে ছেড়ে দাও, আজকে রাতের বেলাটা ডালখোলাতে থেকে রেস্ট করে নিই, দেন তারপর আমরা বেরোবো সকালে কালকে। বললো ঠিক আছে তাই হোক। তো আমরা এখন ওই হোটেলে যাচ্ছি, এখান থেকে মাত্র 110 কিলোমিটার। বেশ খানিকটা গাড়ি চালিয়ে আসার পরে কিন্তু আবারও একটা সুন্দর টোল প্লাজা ক্রস করছি আমরা আজকে, পশ্চিম মাদাতি টোল প্লাজা। তারপরে কি হয়, টোল প্লাজা থেকে যেই বেরোবো, বেরিয়ে যেই এরকম একটা হাইওয়ে, সাথে সাথে থ্রটালের কাটাটা চলে যাবে 85 ঘরে। আর সামনে অভিজিৎদা একটু ফুয়েল আপ করবে, সেই কারণে একটু আস্তে গাড়ি চালাচ্ছি, একটু পাম্প কোথায় আছে দেখতে দেখতে যাচ্ছি। ও তো আবার যেন এক্সট্রা প্রিমিয়াম ছাড়া ও ভরে না কোনো পাম্পের থেকে। ওইদিকে সোমনাথদা আবার হাত দেখালো কেন, কি খাচ্ছে মালগুলো? দেখে আসি তো, আনারস আনারস গন্ধ লাগছে।
আনারসের দোকানে চলে এসছে। আচ্ছা, এখানে আনারসের জুস হচ্ছে, ওই কারণে দাঁড়ালো খাওয়ার জন্য। রাত হয়ে গেলে সাদা লাইটটাই জ্বালাতে হবে, উপায় নেই আমার কিন্তু। এই যে চলে এসছে আমাদের আনারসের জুস। এই নিচ্ছি আমারটা, এই দেখো আনারসের জুস। কেমন আছে অভিদা খেতে? ভালো লাগছে। আকাশের চলে এসছে, এবার জুসটা একটু খেয়ে দেখি, কারণ এটা 50 টাকা জোড়া, মানে 25 টাকা পার গ্লাস এগুলো আমাদের। সূর্যটাকে তোমরা একবার দেখো, কি নেক্সট লেভেলের সুন্দর লাগছে। মেঘের ভেতর থেকে জাস্ট একটুখানি মুখ বার করে রেখেছে, আর সূর্যের ছটাটা পুরো দেখো বাইরে কি সুন্দর বেরোচ্ছে, জাস্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা ছটা ভিজিবল হচ্ছে একেবারে। কি দুর্ধর্ষ লাগছে দেখতে। আর মেঘের পেছনে মনে হচ্ছে না একটা হাঁসের ডিমের কুসুম লুকিয়ে আছে। দারুণ দারুণ। আর এখান থেকে আমাদের ডালখোলার ডিস্টেন্স মাত্র 50 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। যা সুন্দর করে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু বাইক চালাতে বেশ সুন্দর লাগছে। আমি তো যা সূর্যটাকে দেখেই যাচ্ছি, ঠিক ওই পজিশনটা আমি দেখেই যাচ্ছি, কি অসাধারণ লাগছে দেখতে। আমি না কনফিউজ টোটালি, ওইটাকেই কন্টিনিউয়াসলি দেখে যাবো নাকি রাস্তাটা দেখে আমি বাইকটা চালাবো, কি যে করবো বুঝতে পারছি না। আর লেফট সাইডে দেখো ধান হলুদ হয়ে গেছে পেকে। আর সব থেকে সুন্দর লাগছে দেখো হাই টেনশন লাইনের এই টাওয়ারগুলো পরপর বসানো আছে, একদম বড় থেকে ছোট্ট হয়ে গেছে একবারে দূরেরটা। এটাও একটা আলাদা সৌন্দর্য লাগছে দেখতে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই এপিসোডগুলো, এই রাইডের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্রচুর সাবস্ক্রাইব করো। আর তার সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা একবার ক্লিক করে দিও, তাহলে কিন্তু আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আছে সেগুলো কিন্তু সবটার নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যাবে, আর তোমরা কিন্তু তখন চেক করে নিতে পারবে আমার নতুন ভিডিওগুলো। আর আমাদের রাইডের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, একদম লাইভ আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে রেখো। আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমার গ্রিন বিচ সোহান এই নামেই আছে। আর এত সুন্দর একটা রাইডের জন্য একবার তো বলতেই হয়, লেটস ইট রান, হ্যাভ এ ফান। বাই দ্য ওয়ে বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত 8:51। আর আমাদের কিন্তু আজকে রাতে হোল্ড করার কথা ছিল ডালখোলাতে। তো ডালখোলাতে যে হোটেলটা আমরা ফোন করে বুক করেছিলাম, সেই হোটেলটায় আমরা যখন গেলাম, গিয়ে দেখি তার রুমের পরিস্থিতি খুবই খারাপ। বেডরুমে সে বিছানা একটু কমা হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মেনলি পায়খানা বাথরুমটা যদি ঠিকঠাক না থাকে আমার ঠিক মনোপুত হয় না। তো গিয়ে দেখি একদমই জঘন্য ব্যাপার। তো সেখানে আর ঢোকা হলো না। সেখান থেকে বেরিয়ে আর একটা হোটেলে গেলাম। সেই হোটেলে 4 বেডের যে রুম আছে, সেই রুমটা বলছে অলমোস্ট 4000 টাকা। তো সেটা তো ভেরি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন আমরা সোজা যাচ্ছি রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ এখান থেকে 50 কিলোমিটার। তো রায়গঞ্জের দিকে যাই, গিয়ে দেখি সেখানে কোনো হোটেল, ভালো হোটেল পাওয়া যায় কি না। তো যতটা পারি এগিয়ে গিয়ে সেখানে থাকার চেষ্টা করব। আর যেহেতু রাতের বেলা, সেই কারণে আমি তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না, মানে দেখাতেও পারছি না, সবই তো অন্ধকার চারিদিকে। তো যতটুকু আমাদের ইনফরমেশন দেওয়া দরকার আমি সেইটুকুনি দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই ব্লগে। কারণ অ্যাকচুয়ালি সকালে যখন আমরা জঙ্গল সাফারিতে গেছিলাম, অনেক ভোরে উঠেছি আমরা, প্রায় 3:45-র সময় উঠেছিলাম। তারপরে থেকে ঘুম হয়নি। আস্তে আস্তে সারাদিন গাড়ি চালিয়েছি, তো গরমের মধ্যে শরীর থেকে অনেক ঘাম বেরিয়েছে, একটু অনেকটা ডিহাইড্রেটেড হয়ে রয়েছে শরীরটা। সেই কারণে একটু এনার্জি লেসও হচ্ছে আমাদের। তো দেখা যাক, যতটা পারা যায় যাওয়ার চেষ্টা করছি বাড়ির দিকে। তার আগে যদি কোনো ভালো হোটেল পেয়ে যায় তাহলে তো অবভিয়াসলি আমরা সেখানেই থেকে যাচ্ছি। রায়গঞ্জে গিয়ে দেখি ভালো হোটেল যদি পাই তাহলে তো অবশ্যই থাকছি। 70 ওয়াটের যে দুটো ফগলাইট লাগিয়েছি, এটার আলো কেমন হচ্ছে আর তোমরা রাতের বেলা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। ঘড়ির কাঁটায় বন্ধুরা এখন বাজছে ঠিক রাত 9:53। আর আমরা কিন্তু চলে এসেছি রায়গঞ্জের হোটেলে।
যেখানে আমরা থাকবো। এটা হচ্ছে হোটেল বাদশাহ অ্যান্ড রেস্টুরেন্ট। চলো দেখি, এই দেখো বাদশাহ হোটেল। এটা রায়গঞ্জ টাউনের একদম মিডিলে, চার মাথার মোড় থেকে সোজা আসলে এইটা পাওয়া যাবে, এই হোটেল। একদম বেশ প্রিমিয়াম হোটেলটা। এই দেখো, এই ভাই মালটা কিসের? মেটাল মেটাল। দেখি রুমটা দেখে আসি, একটু লিফটে করে যাই। এই রাই, বুঝতে পেরেছিস? এখন ওই কে কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? ওই পোস্ট অফিসের মোড়ে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, বড় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। বড় গাড়ি নিয়ে বেরিয়ে শিশবাও ছিল পেছনে, চলে যাচ্ছি। যেতে যেতে ওই বাদিকে যে টান টানে চাষাপাড়ার দিকে, ওই মুখটাতে বাসগুলো দাঁড়ায়, ঠিক আছে। চলো দেখি রুমটা কেমন। বাহ, বেশ বেশ সুন্দর লাগছে দেখতে, পুরো প্রিমিয়াম লাগছে, এক্সট্রিম সুন্দর লাগছে। দেখি কেমন। 209 নাম্বার রুম। বাহ, সুন্দর। আচ্ছা, বাথরুমটা দেখবো একবার। এই 3টে বেড, মানে একটা দুজন শুতে পারবে, একটা সিঙ্গেল শুতে পারবে, আর একটা এক্সট্রা ম্যাট নিতে হবে, সেটাতে শুতে পারবে। আর এইটা হচ্ছে বাথরুমটা, বেশ ভালো বাথরুমটা, বেশ ভালো। আর এটা হচ্ছে আমার হুলিয়া, কি অবস্থা দেখো সারাদিন রাইড করে। হা হা। এখন ঘড়ির কাঁটায় বাজছে ঠিক রাত 11টা। আর একটু আগে আমরা রুমে এসে পুরোপুরি একদম ফ্রেশন আপ হয়ে খানিকক্ষণ আগে ডিনারটা করলাম। আর ডিনারে আজকে সেরকম খুব একটা রিচ খাবার কিচ্ছু করিনি, জাস্ট কারণ দুপুরবেলাতে চিকেন আর অনেক কিছু ছিল, প্রচুর জিনিস ছিল, সে খেয়ে খেয়ে একদম মানে যাতা অবস্থা হয়ে গেছিলো। তো সেই কারণে রাতের বেলা একদম লাইট খাবার খেলাম। লাইট খাবার বলতে ইয়ে ছিল, সাদা ভাত ছিল, তার সাথে ছিল ডিম ভাজা আর ডাল, ব্যাস, আর কিচ্ছু খাইনি। জাস্ট এইটুকু খেয়ে মানে পুরো লোড হয়ে গেছি আমি। মানে এত লাইট খাবার, আর লাইট খাবার বরাবরই আমি পছন্দ করি, এই জন্য একটু বেশি খেয়ে ফেলেছি আমি। তো এখানে বেশ ভালো রুমটা পেয়েছি, তোমাদের দেখালাম। তো এখন আমি একটু ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়ে কাল সকালে চলে যাব আমরা বাড়ির দিকে। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।